নমস্কার, কলকাতা দূরদর্শন আয়োজিত সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি বিনোদ ঘোষাল আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনাতে এসেছি যা আপনাদের সকলকে আশা করি খুব আকৃষ্ট করবে। তা হলো বাংলা নাটক। কিন্তু বাংলা নাটক এ একটা বিস্তৃত পরিসর রয়েছে, এর একটা মস্ত ঐতিহ্য রয়েছে, একটা বড় পরম্পরা রয়েছে। ফলে এই সামান্য সময়ের মধ্যে তো বাংলা নাটকের সবটা নিয়ে আলোচনা করা সম্ভব নয়। তাই আজকে আমরা বেছে নিয়েছি বাংলা নাটকের একটা নির্দিষ্ট দিককে নিয়ে। কি সেই দিক? একেবারে মূল, অর্থাৎ বাংলা নাট্যকারদের নিয়ে। বাংলা নাট্যকারের একটা মস্ত বড় ইতিহাস রয়েছে। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যে বাংলা নাটকে বা বাংলা থিয়েটারে লোকশিক্ষা হয়, এবং এই লোকশিক্ষার দায়িত্ব যারা নিয়েছিলেন তার মূলে রয়েছেন কিন্তু নাট্যকাররা। বাংলা নাটক ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে তা নিঃসন্দেহে বলা যায় ঠিকই, কিন্তু যে পরিমাণে বা যে সংখ্যায় বাংলায় কবিতা, বাংলায় গল্প, উপন্যাস, নিবন্ধ, প্রবন্ধ রচিত হচ্ছে, যে পরিমাণে সাহিত্যিক কবি প্রতিনিয়ত জন্ম নিচ্ছে বাংলায়, সেই সংখ্যায় কি নাট্যকাররা আসছেন, এগিয়ে আসছেন? অর্থাৎ আমি বলতে চাইছি নিবেদিত প্রাণ নাট্যকার। এই নিয়েই আজকে আমাদের আলোচনা, যে নাটক তো রয়েছে, বাংলায় নতুন নাট্যকার কই? এই নিয়ে আজকে আলোচনার জন্য আমাদের এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন, আমার ঠিক বাঁদিকে রয়েছেন সাহিত্যিক রাজা ভট্টাচার্য, তার পাশে রয়েছেন এই সময়ের অত্যন্ত উজ্জ্বল একজন নাট্য ব্যক্তিত্ব, নির্দেশক এবং অভিনেতা দেবাশিস রায়, এবং তার পাশে রয়েছেন একেবারে নিবেদিত প্রাণ নাট্যকার উজ্জ্বল চট্টোপাধ্যায়। উজ্জ্বলদা, আপনাকে স্বাগত এবং বাকি দুজনকেও স্বাগত জানাচ্ছি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা তা আমি প্রথমে একটু মুখবন্ধে বলে দিলাম, যে বাংলা থিয়েটারের যে পরিমাণে প্রোডাকশান হচ্ছে সেই তুলনায় বাংলা থিয়েটার লেখবার লোক কিন্তু আমরা আর দেখতে পাচ্ছি না। এই নিয়ে আমি প্রথমেই যার কাছে আসবো সে হচ্ছে উজ্জ্বলদা। উজ্জ্বলদা, আপনি একেবারে নিবেদিত প্রাণ নাট্যকার, আপনি একজন সাহিত্যিক হতে পারতেন, আপনি একজন কবি হতে পারতেন, কিন্তু যারা মঞ্চের আড়ালে থেকে চিরকাল কাজ করে গেল, যাদের ওপরে মঞ্চের আলো সে অর্থে পড়লো না, অর্থাৎ নাট্যকার, আপনি সেই পার্টটা বেছে নিলেন। এটা কেন নিলেন? একটুখানি যদি আমাদের আগে বলেন তাহলে আমার আলোচনাটা এগিয়ে যেতে সুবিধা হবে। ধন্যবাদ বিনোদ। প্রথমত একটা কথা আগে বলি, মানে সাহিত্যিক নাট্যকার সাহিত্যিক নয়, এটাই ইতিহাস সমাজ বলে আর কি। কিন্তু নাট্যকাররা ভাবে তারা সাহিত্যিক। মানে নাট্যকার যখন মনিটরে যায় তখন তার লেখা MA ক্লাসে পড়ানো হয়, তখন সেটা সাহিত্য পদবাচ্য হয়। কিন্তু নাটকের নিয়মের মধ্যে যেন মনে হয় যে নাটকটা উপন্যাস, গল্প, কবিতা নয়, এটা একটা ব্যবহার করার জিনিস। কিন্তু আমার তা মনে হয় না। আমার মনে হয় আমার কথাটা কোনো একটা সাইকোলজিক্যাল জায়গা থেকে আমার মনে হয় যে লেখক মানে নাট্যকার তৈরি হয়। আমি কিন্তু কবিতা লিখতাম, কবিতা থেকেই নাটকে আসি। আমার অনেক নাটক পড়েই অনেকে বলেছেন উপন্যাস করে লিখলেই ভালো হতো। কিন্তু আমার মধ্যে দৃশ্য এবং সংলাপের একটা জন্ম হয় প্রথমেই। যে কোনো কথাই আমি বলতে চাই না কেন, সেটার জন্য আমি একটা দৃশ্য দেখতে পাই, সংলাপ দেখতে পাই, মানুষ দেখতে পাই এবং একটা কাহিনী দেখতে পাই, যেটা একেবারে মঞ্চের রূপ নিয়ে আসে। আমার মনে হয় যারা নাটক লেখেন তাদের ভেতরে একজন অভিনেতা বসবাস করে, সেই অভিনেতাই তাকে দিয়ে এই নাটক লেখানোর কাজটা করে নেয়। আবার অনেকে এই নাটকের সঙ্গে যুক্ত থাকার কারণে আস্তে আস্তে নাটক লেখার কাজ করেন। আমাদের দেশে দেখা যাক বেশিরভাগ বড় পরিচালক এবং অভিনেতা কিন্তু নাটক লিখেছেন। অজিতেশ বন্দ্যোপাধ্যায়, শম্ভুবাবু লিখেছেন, উৎপল দত্ত, আমাদের পাশে রয়েছে দেবাশিস,
নিজের নাটক সে নিজেই লিখে নেয়। তার মানে হচ্ছে যে তাহলে উৎপল দত্তকে কি আমরা কি বলবো, লেখক বলবো, না শুধুই নিজের প্রয়োজনে নাটক লিখেছেন বলবো? এরকমভাবে বোধহয় ঠিক ভাগ করা যায় না। এবং নাটক সাহিত্য কি সাহিত্য নয়, নিয়ে একটা বিরাট বিতর্ক আছে। আমাদের পূর্বসূরি অগ্রজ নাট্যকার মোহিত চট্টোপাধ্যায় বলছেন নাটক সাহিত্য নয়। নাটক অভিনীত হওয়ার পর তখন তার মূল্য, তার আগে কোনো মূল্য নেই। কিন্তু আবার আমাদের সাহিত্যের ক্লাসে কিন্তু নাটক পড়ানো হয়, নাট্য সাহিত্য পড়ানো হয়। বিদেশের হিসেব করলে তো শেক্সপিয়ার একজন বড় সাহিত্যিক, এবং সেটা নিয়ে ইংরেজি সাহিত্যের প্রধান একটা অঙ্গ। সুতরাং যেহেতু আমাদের নাটকগুলি অভিনীত না হলে কেউ পড়ে না, ফলত ওটার রিডেবিলিটির যে সংকট সেইটা রয়ে গেছে বলে এটা মনে হয়। হ্যাঁ, কিন্তু আমি যে প্রশ্নটা করেছিলাম, আমি দেবাশিসের কাছে আসবার আগে আবার একটুখানি জুড়ে দিই যে এই যে নাট্যকারের আলাদা পরিচয় তখনই তৈরি হচ্ছে যখন সেই নাটকটি মঞ্চস্থ হচ্ছে। কিন্তু তাহলে আপনি নাট্যকার হবেন এই স্বপ্নটা দেখেছিলেন কেন? এই স্বপ্নটা দেখেছিলাম, স্বপ্নটা আমার মধ্যে তৈরি হয়েছে একটু একটু করে, যে কেউ অভিনয় করলো কি না, অভিনয় হলো কি না, এটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট ছিল না। আমার কথাটা বলবার জন্যে আমার কাছে নাটকটাই আসে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমি কবিতা থেকে নাটক এসেছি, কিন্তু আমার কবিতা খুব নাটকীয় ছিল, নাটকগুলো হয়তো খুব কাব্যিক। সুতরাং আসলে আমার কথাটাই, যে কথাটা আমি বলতে চাচ্ছি, সেটা নাটকের রূপ নিয়ে আমার কাছে আসে। বুঝতে পেরেছি, আই এম ডেস্টিনড। বুঝতে পেরেছি, মানে আপনার ইনস্টিংক্ট কাজ করেছে। আচ্ছা আচ্ছা, এইবারে আমি দেবাশিসের কাছে উজ্জ্বলদার কথার প্রসঙ্গেই তোমার কাছে প্রশ্নটায় আসব। তিনজন মহৎ ব্যক্তিত্বের নাম বললেন, নাট্য ব্যক্তিত্বের, উৎপল দত্ত, সৌম্যমিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায়। তিনজনই কিন্তু নাট্যকার যেমন ছিলেন, তারা ছিলেন একই সঙ্গে তারা নির্দেশক এবং অভিনেতা। দেবাশিস, তুমি এই প্রজন্মের একজন নাট্যকার, সে অর্থে একটু কম, কিন্তু নির্দেশক এবং অভিনেতা অনেকটা বেশি। তোমার কাছে যে প্রশ্নটা আমার, সেটা হচ্ছে একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি দেবাশিস, যে যারা নির্দেশক বা যারা অভিনেতা রয়েছেন, তারা অধিকাংশ ক্ষেত্রেই নিজেরাই নাট্যকার হয়ে ওঠার একটা প্রবণতা দেখা যায়। এটা বরাবরের এখনও। কেন? তারা কি নাট্যকারদের কাছ থেকে যে নাটকটা চাইছেন সেটা কি পেয়ে উঠছেন না, নাকি তারা মনে করছেন যে সবটাই আমি করব, নাকি যারা নাট্যকার, যারা যে নাটকগুলো লিখেছেন সেগুলো তাদেরকে যথেষ্ট সন্তুষ্টি বা দিতে পারছে না? আমি থিয়েটারে কাজ করতে গিয়ে যেটা আমার মূল সমস্যা হয়, দুরকম আর্টিস্টদের দুরকম ভাগে আমরা দেখতে পাই। একজন হচ্ছে ক্রিয়েটিভ আর্টিস্ট আর একজন ইন্টারপ্রিটেটিভ আর্টিস্ট। এবার কন্টেন্টটা যার, তিনি হচ্ছেন ক্রিয়েটিভ আর্টিস্ট, আর সেই কন্টেন্টকে যিনি আবার তার আর্ট ফর্মে নিয়ে আসছেন। ধরা যাক তোমরা যারা ডেডিকেটেডলি শুধুমাত্র লেখো, উপন্যাস, গল্প, বা যিনি কবিতা লেখেন, যারা সাহিত্য করেন, তারা নিজেরাই ক্রিয়েটিভ আর্টিস্ট। তাদের ইন্টারপ্রিটেটিভ আর্টিস্টের ওপর নির্ভর করতে হচ্ছে না। হচ্ছে যখন সেগুলো থেকে কোনো সিনেমা হচ্ছে বা থিয়েটার হচ্ছে বা সে নাচের কোনো কোরিওগ্রাফট হচ্ছে। এবার আমাদের ক্ষেত্রে কি হয়, সিনেমার ক্ষেত্রেও দেখবেন যারা বড় ফিল্ম মেকার, তারা নিজেদের চিত্রনাট্য একটা সময়ের পর থেকে নিজেরাই লিখতে শুরু করেছেন। প্রথম দিকে হয়তো কেউ লিখতেন, তারা নিজেরাই অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ আর্টিস্ট হয়ে উঠতে চান। সমস্যাটা হচ্ছে অন্যের কন্টেন্টকে নিজে ইন্টারপ্রিটেটিভ আর্টিস্ট হিসাবে কাউন্ট করার চেয়ে, দেখুন প্রথমে সত্যজিৎ রায় পথের পাঁচালীতে তিনি ইন্টারপ্রিটেটিভ আর্টিস্ট হিসাবে কাজ করেছিলেন। পরবর্তীকালে দেখা যাচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের অনেক ছবি করেছেন, মানে অনেক উপন্যাস থেকে ছবি করেছেন, কিন্তু পরবর্তীকালে তিনি নিজেই নিজের কন্টেন্ট বেশি লিখতেন। তা আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্টেরই নিজের কন্টেন্ট নিজে তৈরি করাটা উচিত, এটা আমার মনে হয়। আমার যা কিছু ইন্ডিভিজুয়াল বা ইন্ডিভিজুয়ালি আমার যা কিছু বলার কথা আমার মিডিয়ামের মাধ্যমে, সেটাই আমার মনে হয় পিওর আর্ট, জেনুইন আর্ট। আমি যখনই অন্যের কথা বলছি, আমি তো ট্রান্সফর্ম করছি, জেনুইনলি সেটা আমার নয়। তার ফলে কি হচ্ছে, প্রত্যেকটা আর্টিস্ট যারা গভীরভাবে কাজ করবে, তারা নিজেদের কন্টেন্ট নিজেরা লিখে নেবে। সেক্ষেত্রে তোমরা হচ্ছে সেই প্রিভিলেজড ক্লাস, যারা তোমাদের তো নিজেরাই নিজেদের একটা লেখো এবং সেটা সরাসরি তোমাদের পাঠকদের কাছে পৌঁছায়। কিন্তু নাটক সেটা না। নাটক কিন্তু ওই রিডেবিলিটির কথা বলছিল উজ্জ্বলদা, প্রথম পাঠে একটা নাটক সম্পূর্ণ হচ্ছে না, নাটক সম্পূর্ণ হচ্ছে তার পারফরমেন্সে। সিনেমার চিত্রনাট্যের ক্ষেত্রেও এটা, চিত্রনাট্য কিন্তু আরও অবহেলিত নাটকের চেয়ে। ইউরোপে যেমন ডিসকোর্সটা বেশি পপুলার, ইউরোপিয়ান সাহিত্যে সংলাপ
নির্ভরতা অনেক বেশি। কিন্তু আমাদের কথকতা, আমাদের ট্র্যাডিশনাল হচ্ছে কিছুটা বলবো, গল্প করব, কিছুটা গান করব, কিছুটা অভিনয় করব। তার ফলে কি আমাদের এখানে কিন্তু ওই মানে শেক্সপিয়ার ওখানে পপুলার হতে পারেন, আমাদের এখানে কিন্তু মোহিত চট্টোপাধ্যায় অতটা পপুলার হবেন না বা উৎপল দত্তটা পপুলার হবেন না, সেটা আমাদের নেচারের জন্য। আচ্ছা, এবার তোমার কাছে কিন্তু তাই তো। আমি একটা সম্পূর্ণ ভিন্ন বিষয় জানতে চাইবো, সেটা তুমি একটু তৈরি হয়েই থাকো কেমন। সেটা হচ্ছে, ধরো তুমি এই সময়ের একজন জনপ্রিয় সাহিত্যিক, লেখালেখি সাহিত্য রচনার মধ্যে আমিও কিছুটা রয়েছি, আচ্ছা কিছু পাঠক আমারও আছেন, অনেক পাঠক তোমারও রয়েছেন, কিন্তু আমরা যে এই প্রজন্মের যারা সাহিত্য রচনায় নিজেদের নিয়োজিত করেছি, আমরা আমাদের প্রজন্মে নাট্যকার সেই অর্থে কিন্তু প্রায় দেখতেই পাই না। তুমি সম্ভবত কয়েকটি নাটক রচনা করেছো, কখনো তোমার কি কখনো মনে হয়েছে যে আমি আরেকটু নাটকের দিকে ঝুঁকতেই পারতাম, কিন্তু আমার কতগুলো শর্তের কারণে আমি নাটকে সে অর্থে সময় দিতে পারছি না বা আমি অতটা আগ্রহী হচ্ছি না? তোমার ব্যক্তিগত ভাবনা এবং এই প্রজন্মের মানুষ বা এই প্রজন্মের সাহিত্যিকরা কেন নাট্য রচনায় ততটা আগ্রহী হচ্ছেন না, এটা তোমার ভাবনাটা কি? আমি একদম পয়েন্ট করে করে বলি। হ্যাঁ, নাম্বার ওয়ান, চাহিদা। আমরা জানি যে একটা জিনিস তখনই তৈরি হয়, সামনে আসে, যখন তার একটা স্পষ্ট চাহিদা থাকে। সোজা কথা, সম্পাদককে তো আমাকে বলতে হবে, সম্পাদক আমাকে বলবেন তো অমুকটা চাই, ঠিক, তিনি তো আমাকে স্ট্রেট Good বলছেন point. একটা উপন্যাস দিন, গুড পয়েন্ট। প্রিডমিনেন্টলি উপন্যাসই বলছেন, না পেলে অ্যাডজাস্ট করে বলছেন তাহলে ছোট গল্প দিন। তা গত বছরের পুজোয় যে এতগুলো উপন্যাস লিখলাম, সেটা সিম্পলি যুগরুচির একটা প্রতিফলন মাত্র, চাহিদা বোঝাচ্ছে, এর বেশি কিছু না, বাজার বোঝাচ্ছে। তাহলে উপন্যাসের বাজার আছে। যদি নাটকের বাজার থাকতো তাহলে আমরা তারা আমার কাছে নাটক চাইতেন, গুরুত্বপূর্ণ কথা। নিশ্চয়ই নেই, ধরে নিচ্ছি আমি, আমি তো বলি। একদম চাঁচা ছোলা ভাষায় বললে বাজার নেই, তাই লিখছি না। এক নম্বর। দু নম্বর, যেটা আপনি বললেন ইনস্টিংক্টের প্রশ্নটা অবশ্যই খুব বলবান। যখন একটা, আমরা তো সবাই জানি, আমরা যারা আমরা এখানে সকলেই লিখি বেসিক্যালি, একটা প্রথমে একটা ফ্ল্যাশ আসে, আর থট, নিরাকার নিরবয়ব একটা চিন্তা চেতনা। এইবার আমরা ভাবতে বসি যে এটা থেকে আমি কোন দিকে যেতে পারি, এটা থেকে আমি কবিতা লিখতে পারি, গল্প লিখতে পারি, উপন্যাস লিখতে পারি, মনে হতে পারে কোনোটাই মানাবে না, শুষ্ক একটা প্রবন্ধ রচনা করতে পারি। যার ক্ষেত্রে ওই প্রথম মাধ্যম হিসেবে নির্বাচিত হয় নাটক, সেই হলো আসল নাট্যকার, যেটা আপনি বললেন উজ্জ্বল। আমার প্রথমেই মনে হয় যে এই কথাটা আমি নাটক আকারে বলতে পারলে ভালো লাগবে আমার, এটা একটা বড় কথা। এটা আমার ক্ষেত্রে হয় না। আমি যখন নাটক লিখেছি, হ্যাঁ সত্যি কথা, আমি কিন্তু গত বছর অরণ্যমন পূজাবার্ষিকীতে একটা নাটক আমি লিখেছি, জানি সেটা লিখেছো যে। প্রচুর ফিডব্যাক পেয়েছি, প্রচুর। এখান থেকে আমি 3 নম্বরে যাব, সেটা হলো এই যে প্রচুর ফিডব্যাক, তার মধ্যে একজনও আমাকে বলেননি যে স্যার আপনার এই নাটকটা আমি মঞ্চস্থ করতে চাই। আচ্ছা, তারা পড়েছেন, খুশি হয়েছেন এবং আমাকে বিবিধ, এখন তো অনেক পথ আছে, আমরা যখন শুধুমাত্র পাঠক ছিলাম তখন লেখককে আমার জানানোর উপায় ছিল না যে আপনার লেখা আমার ভালো লাগে। এখন তো আমাদের হাতে একটা মাধ্যম আছে, সোশ্যাল মিডিয়া আছে, হোয়াটসঅ্যাপ আছে, জানাতে পারেন। তো তারা জানাচ্ছেন যে খুব ভালো লেগেছে, কিন্তু কোনো নাট্যকর্মী এগিয়ে এসে বলছেন না, বা নির্দেশক এগিয়ে এসে বলছেন না যে ওটা থেকে নাটক করুন। যে এখান থেকে স্বভাবতই নিরুৎসাহিত হয়ে পড়ার একটা প্রশ্ন চলেই আসে, তাহলে লিখবো কেন? কারণ দেবাশিস যেটা বললো, আমারও ভেতরে রয়েছে এই কথাটা যে নাটকের শেষ সাফল্য কিন্তু মঞ্চে। আমি যখন একটা উপন্যাস লিখি, এত মোটা একটা বই আলমারিতে রয়েছে, আমি জানি যে যতবার আমার কোনো পাঠক সে বইটি খুলবেন অমনি আমার উপন্যাসটা জেগে উঠবে। কিন্তু একটা নাটক একবারই জাগে মঞ্চে, তার আসল জাগরণ মঞ্চে ঘটে। কাজে সেই প্রস্তাব যদি না আসে, স্বভাবতই উৎসাহ তো কমেই যাবে। সবচেয়ে বড় কথা যেটা বিনোদ, একদম আবার খুব চাচা ছোলা কথা, আমার নিজের দাদা উদয়নীল ভট্টাচার্য একজন নাট্যকার, তার বৃষ্টি আসছে নাটকটি নাকি 70টির বেশি দল অভিনয় করেছে, 70টির বেশি দল।
আমি হলফ করে বলতে পারি তাদের মধ্যে 65টির বেশি দল তাকে আদৌ জানানোরও প্রয়োজন বোধ করেনি। এটা হয়ে যায় আমরা তো তারা নিয়েছেন এবং করেছেন, এবং ছাপা আছে তো ওটা ছাপা ছাপা আছে যখন, তখন ওটা হতেই পারে। প্রপার্টি জানাবার কোনো প্রপার্টি conception হয়ে গেল, নেই। জানাবার কোনো প্রয়োজন রইল না। তার চেয়েও মারাত্মক, তিনি একটি পয়সাও পেলেন না। আমি কালকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে নাট্যকারেরা এককালীন একটা টাকা পান, তাও পান না। না আমি প্রায় অনেক সময় তাই এটাও পান না। পান না। কিন্তু আমি যখন একটা পূজাবার্ষিকীতে উপন্যাস লিখবো, তোমার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, আলাদা করে বলার নেই, তুমি একবার ওটার জন্য একটা টাকা পাবে, পরবর্তীকালে ওটা বই আকারে বেরোবে, তখন একটা তখন তুমি royalty আবার পাবে। রয়্যালটি পাবে, একদম তাই। তার পরের বছর রয়্যালটি, আমি 3 বছর ধরে 4 বছর ধরে কি বইয়ের রয়্যালটি পাই, তুমিও পাও। তাহলে কেন আমি নাটক লিখবো? ঠিক তাই না? ঠিক। কাঞ্চন মূল্যের সংস্পর্শ না থাকলে এমনিতেই একটু হ্যাঁ হ্যাঁ অসুবিধা এসে যায়, তাই না? রাজাদার ঠিক এই পয়েন্টটা ধরেই কিন্তু আমি উজ্জ্বলদার কাছে আসছি। ঠিক এই পয়েন্টটা, মানে আমি প্রশ্নটা করতাম কিন্তু তার আগে রাজাদা এটা অনেক উস্কে দিল আমার কাছে। সেটা হচ্ছে যে আমরা যে কজন নাট্যকারের নাটক এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তার মধ্যে আপনি অবশ্যই আছেন, চন্দন সেন রয়েছেন, মানে বড় চন্দন সেন রয়েছেন, তীর্থঙ্কর চন্দ্রদা রয়েছেন, আপনি রয়েছেন, কিন্তু এই 4-5 জনের নাম পর্যন্ত মানে শুধু নাট্যকার, তারা কেউ নির্দেশক নন, তারা কেউ অভিনেতা নন, ব্যাস। তারপরেই কিন্তু আমি আর খুঁজে পাচ্ছি না। তারপরে দেবাশিসের মতো যারা এই প্রজন্মের, তারা ওই যে দেবাশিস যেটা বললো যে আমি যেখানে পূর্ণতা পাচ্ছি না, আমি পুরো আর্ট ফর্মটাকে আমি নিজের কন্ট্রোলে রাখতে চাইছি, সেই জন্য আমি নিজের নাটক নিজেই লিখে নিচ্ছি। তাহলে কি এইটাই একমাত্র কারণ যে নিজে কমপ্লিটনেসটার দরকার, সেই জন্য আমি নির্দেশকও হব, নিজেই নাট্যকার হব, নিজেই অভিনেতা হব? নাকি রাজাদার কারণটাও একটা অন্যতম কারণ, যে কাঞ্চন মূল্য, যেটা খুব স্বাভাবিক ব্যাপার, এবং চাহিদা। যে আমি নিজে ব্যক্তিগতভাবে আমি একজন সর্বসময় লেখক, লেখালেখি আমার জীবিকা, আমার আর কোনো জীবিকা নেই, আমি লিখে একটা টাকা পাই এবং তারপরে বই থেকে রয়্যালটি পাই। কিন্তু নাটকের ক্ষেত্রে কতটুকু অর্থমূল্য, যেটা সংসার চালানো বা পেট চালানোর জন্য দরকার, সেটা কতটুকু আছে সেটাও আপনার কাছ থেকে যেমন একটু জানবো। সেটাই কি একমাত্র কারণ, বা যেটা রাজাদা বললো এবং দেবাশিস যেটা বললো, যে এই অভাবগুলোর কারণেই নতুন নাট্যকার আর কিন্তু সে অর্থে আমরা দেখতে পাচ্ছি না? কি মনে হয় আপনার, উজ্জ্বলদা? হ্যাঁ, রাজা যেটা বললেন সেটা অত্যন্ত পরিধানযোগ্য, যে যেহেতু আমাদের এই বাজার বিকশিত হয়নি, অবিকশিত নাটকের বাজার, সেখানে নাটক লিখে সাস্টেন করা খুব ডিফিকাল্ট। এবং যেমন আপনি অনেক রকম লেখা লেখেন, কিন্তু আপনার মনে হবে না যে নাটক লিখে তো লাভ নেই, আমার সে অর্থে কোনো লাভ নেই। আমার ক্ষেত্রে অবশ্য লাভ নেই। প্রথমত ইনস্টিংক্টটা আসে না, আসে না। এটা আগে দ্বিতীয়ত মানলাম। দ্বিতীয়ত ওটা একটা কারণ, চাহিদা নেই। দেবাশিস যেটা বললো, সেখানে আমার একটা বক্তব্য বলার আছে। দেবাশিসের মধ্যে ওই দুটো ইনস্টিংক্ট প্রবল, অর্থাৎ ক্রিয়েটিভ ইনস্টিংক্ট এবং ইন্টারপ্রেট করার ইনটেক্সট। এবার যারা নিজেরা নাটক লিখে নিচ্ছেন, অনেকেই লিখে নিচ্ছেন, তাদের কিন্তু ক্রিয়েটিভ ইনস্টিংক্ট খুব স্ট্রং নয়, যেহেতু তারা কেবলমাত্র নাটকটা আমি যা হোক করে লিখে নেব, মানে তাদের কাছে নাটক লেখক হবার জন্যে যে একটা সত্তা থাকা দরকার, সেই সত্তাটা তাদের নেই। এবং যদি কেবলমাত্র অভিনেতা বা পরিচালক সত্তা দিয়ে নাটক তৈরি করা হয়, তাহলে সেটা একটা নোংরা নাটক হতে পারত। তাহলে তারা লিখে নিচ্ছেন কেন দাদা? এইবার তারা লিখে নিচ্ছেন, তার একটা কারণ হচ্ছে যে প্রত্যেকেই ভাবেন যে নাটক লেখা খুব সহজ। ঠিক, নাটক করাও খুব এবং সহজ। নাটক আমি দেখেছি যে আমার নাটক খানিকটা অভিনয় করার পর দেবাশিস জানে এগুলো, ডিরেক্টরের মনে হয় আমি লিখতে পারতাম, আই কুড রাইট। এবং নাটক যেহেতু কয়েকটা কাগজের টুকরো, সেটা যেমন কাঠ থাকে, আলোতে বিক্রি করলে পয়সা হবে, আমার এই কয়েকটা সাদা কাগজ বিক্রি করলে তো দাম নেই অ্যাকচুয়ালি, ওটার মানে মেটেরিয়াল ভ্যালু অর্থে যদি ভাবি, এক্সচেঞ্জ ভ্যালু কিছুই নেই। ফলত এটা সাইকোলজিক্যালি ওদের মনে হতে আরম্ভ করে, আমি এটা পরিষ্কার বলছি, যে এই নাটকটা অভিনেতাদের বা যিনি ডিরেক্টর তার, নাট্যকার আসলে নেই। এবং যখন তখন নাটকের যে কোনো বিন্দু তারা বদলে দেন, এবং সেক্ষেত্রে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করেন না। অর্থাৎ নাটক যিনি লেখেন তিনি কিন্তু প্রথম ডিরেক্টর, তার চোখে একটা পুরো ছবি আছে, সেই ছবিটার ওপর ভিত্তি করে নাটককার নাটক তৈরি করছেন। এবার যদি নাটকের মধ্যে উপন্যাসের বীজ আছে, পরিচালক সেটা রম্য রচনা নিয়ে চলে গেলেন, নাটকটি ডুবে গেল। এইবার অনেক নাটক আমার আছে যেখানে আমি প্রতিবাদ করেছি, যেটা এরকম করলেন কেন, বললেন বুঝবেন এটা পাবলিকের জন্য করতে হচ্ছে, এই গানটা আপনাকে বিরক্ত করবে, কিন্তু এই গানটা আমাদের দরকার।
আবার এই বিখ্যাত নাটক নিয়ে যখন টেলিভিশন আলোচনা হচ্ছে, টেলিভিশন কিন্তু মানে বেসরকারি টেলিভিশন কখনো নাট্যকারকে ডাকছে না। তখন ওই আমার লেখা সংলাপগুলো যারা উচ্চারণ করছেন মনে হচ্ছে তারাই লিখেছেন, তারা অভিনেতা এবং পরিচালক। ঠিক ঠিক ঠিক। এতে এটা এই মুশকিল হচ্ছে, লজ্জা হচ্ছে আমার এই যে আমি এতে দুঃখিত এবং লজ্জিত হয়ে নাটক ছাড়তে পারছি। আচ্ছা, এইটা হচ্ছে নাটককার যে নাটক লেখে তার ভেতরে তার একটা যন্ত্রণা। একটা যন্ত্রণা, তার মধ্যে একটা ভেতরে একটা আমার কিরকম মনে হয় একটা গিরগিটির মতো একটা নোংরা লোক থাকে, সেটা কিছুতেই ওই নাটক থেকে বেরোতে পারে না। নাটকের মানে আপনি যার লেখা লেখেন সেটা কমপ্লিট, যেটা বললে এটা ইন্ডিপেন্ডেন্ট, আপনি কমপ্লিট করলেন। আমাকে কিন্তু দাঁড়িয়ে থাকতে হচ্ছে দেবাশী কোনো নাটক অভিনয় করবে, হ্যাঁ ঠিক। ও অভিনয় করবে। এটা সত্ত্বেও আমি কিন্তু অভিনেতা চাচ্ছি না যে আচ্ছা আমি লিখেছি আমি অভিনয় করে নেবো, কারণ জানি ওই ফ্যাকাল্টিটা আমার কম, আমি পারবো না, ঠিক ওই ফ্যাকাল্টিটা ওর। কিন্তু একজন নির্দেশক কিন্তু এটা অনেক দিতে অনেক পারে। নতুন নাটককার আসছেন এবং তারা দাঁড়াতে পারছেন না, কারণ তাদের ক্রিয়েটিভ ফ্যাকাল্টিটা পুরোপুরি তৈরি হয়নি। তারা তো ভাবেননি লেখক হবো, যে লেখক হবো ভাবেনি সে কিছুতেই নাট্য করতে পারবে। ঠিক একদম, ঠিক একদম। ঠিক, খুব এটাই আমার গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। খুব আর আমি জরুরি point। হ্যাঁ, দেবাশিসের কাছে আমি অত্যন্ত প্রাসঙ্গিক এবং খুব বাস্তবিক একটা প্রশ্ন দেবাশিস করছি, যেটা এই আলোচনাতে আজকে উঠে এলো। সেটা হচ্ছে কাঞ্চন মূল্য। কেমন মানে পৃথিবীটা কার বশ? পৃথিবী টাকার বশ। হ্যাঁ, দাদা ঠাকুর অনেক দিন আগেই বলে দিয়েছিলেন। হ্যাঁ, এবং সেই শিক্ষক মশাই যখন ছাত্রকে জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা পৃথিবী কেন ঘোরে বলতো, তখন ছাত্র বলেছিল যে পেটের দায়। হ্যাঁ, কারণ আপনিও ঘুরছেন পেটের দায়, আমার বাবাও ঘুরছে পেটের দায়, তাই পেটের দায়টা বড় দায়। দেবাশিস, তুমি যেটা বললে প্রথমে সেটা হচ্ছে যে তুমি নিজের নাটক অনেক নিজে লিখে নাও, বা কখনো এই সমসাময়িক বা পুরনো কোনো গল্প থেকে বা কোনো উপন্যাস থেকে সেটাকে নাটকে অ্যাডাপ্ট করো, বা কখনো পুরনো নাটক থেকে নাটক নাও, ইত্যাদি ইত্যাদি। নাটককারের যে প্রাপ্য সাম্মানিক, সেই সাম্মানিক এবং প্রাপ্য যে সম্মান, সেটা কি এই সময়ের যারা লিডিং যারা থিয়েটার কর্মী বা নির্দেশক বা প্রযোজনা হাউসগুলো তারা কি দিচ্ছে? একজন নাট্যকার কেউ যদি ভাবে যে আমি শুধু নাটক লিখে আমার সংসারটি চালাবো, নাটকের বই লিখে, সেখান থেকে ধরুন তার সেই এলিমেন্ট রয়েছে তার নাটক জনপ্রিয় হওয়ার, আমি ধরে নিচ্ছি, এই সময়ের থিয়েটার দলগুলো যারা বেশ রমরমিয়ে চলে, তারা কি সেই নাট্যকারকে উপযুক্ত পারিশ্রমিক বা রয়্যালটি অমুক তমুক এসব দেওয়ার কি কিছু চল রয়েছে এই সময় বাংলা থিয়েটার জগতে? এটা আমাকে স্পষ্ট জানাও। অনেকগুলো ব্যাপার আছে, অল্প সময় তো। হ্যাঁ, সময় একটু অল্প। থিয়েটারের ইনফ্রাস্ট্রাকচারটাও না বললে পরে ওটা বোঝা যাবে না বিষয়টা। এক নম্বর কথা, উজ্জ্বলদা যেটা বলল যে বেশিরভাগ ক্ষেত্রেই যারা নির্দেশক, আমি কাজ করতে গিয়ে দেখেছি বেশিরভাগই বাংলা যারা থিয়েটার করেন, বেশিরভাগ নয় মানে অনেকেই, নাটক যে লিটারেচার এবং একজন যে লিখছে তাকে একটা শব্দ আরেকটা শব্দের পরে বসানোর জন্য অনেক ভাবতে হচ্ছে। এবার আমি বেশিরভাগ ক্ষেত্রেই কাজ করতে গিয়ে দেখেছি যে শব্দ উল্টে পাল্টে যেমন করে হোক ডায়লগটা নিজের মতো করে বলে দিচ্ছে, তার ফলে কি লিটারেচার ভ্যালু নষ্ট হচ্ছে, আমি যেটা সহ্য করতে পারি না। তাই জন্য আমি কি করি, আমার লেখা বা যে কারোর লেখা হোক, যেটা যে এডিট করার পর সেটা হুবহু অক্ষরে অক্ষরে না বললে আমার অস্বস্তি হয়, লিটারেচারটা নষ্ট হয়। এবার এই লিটারেচার সেন্স যদি না থাকে আমি ভালো ডিরেক্টর হতে পারবো না, আমি কোনোদিনই ভালো নির্দেশক হতে পারবো না। এটা আমাদের অভাব, বাংলা থিয়েটারে এটার অভাব অনেক নির্দেশকের। তা আমি ব্যক্তিগতভাবে নাটক লিখতে বেশি ভালোবাসি নাটক করার থেকে, কারণ নাটক করতে গেলে অনেক কিছুর উপর নির্ভর করতে হয়। তার অর্থ জোগাড় করা, তার অভিনেতা জোগাড় করা, তার ক্রিয়েটিভ যে ডিজাইন আর্টিস্ট আমার যারা আলো করবে, যারা সেট করবে, বানাবে, আমি সবটা করে নিই যদিও, কিন্তু বানায় তো অন্যজন, তাদের উপর নির্ভর করতে হয়, এত বড় অভিনেত্রী বর্গের উপর নির্ভর করতে হয়, এত ডিপেন্ডেন্স একটা কাজের ওপর। তার ফলে সেখানে আর্টিস্টিক মানে পেনিট্রেশন তৈরি করা খুব চাপের। কিন্তু লেখাতে তো আমি ইন্ডিভিজুয়াল, আমি আমার শ্রেষ্ঠটা আমি একার মতো করে দিতে পারবো, কারোর ঘাড়ে দায় চাপাতে পারবো না, সেটা আমার ফিনান্স জোগাড় করতে হবে না। আমার হাতেও যা আছে তোমার হাতেও তাই আছে, জেকে রাউলিংয়ের আছে, ওই নানকুন্দেরারও ছিল, সবাই একই, ভাষা হয়তো আলাদা হতে পারে, মার্কেট আলাদা, কিন্তু সাম্মানিক কি সাম্মানিকের ব্যাপারটা হচ্ছে যে থিয়েটার খুবই মার্জিনাল আর্ট, ইন্ডাস্ট্রির মতো নয়, ফিল্মের মতো নয়। তার ফলে কি হয়, যেটা থিয়েটারে কেউই, ইভেন নির্দেশক, ইভেন যারা অভিনেতা,
তারাও যে পেমেন্ট বা যে সাম্মানিক পাওয়া উচিত সেটা পেয়ে ওঠেন পেয়ে না। ওঠেন না। তবুও উজ্জ্বলদার মতো নাটককার হ্যাঁ, বা যারা প্রমিনেন্ট নাটককার তারা ওই মানে গ্রুপগুলো যারা দলগুলো রেপার্টরিগুলো নাটক অভিনয় করে তাদের থেকে কিছুটা করে হলে এককালীন একটা সম্মানিক একটা পান, সম্মান কিন্তু সেটা শুধুমাত্র সাম্মানিক, সাম্মানিক। সেটা দিয়ে পেট চালানোর Right, কথা ভাবলে বুঝতে পেরেছি। সেটা দিয়ে হ্যাঁ, পেট royalty চালানোর কথা system ভাবলে টা। বিপদে পড়তে হবে। বুঝতে পেরেছি। রাজাদা, বিপদে পড়তে হবে। আমাদের সময় প্রায় শেষ। তোমার কাছে শেষ একটি তাই তো। সংক্ষিপ্ত উত্তর আশা করব। যে প্রশ্নটি হচ্ছে, যে আলোচনাতে আজকে উঠে এলো, তোমার কি মনে হয় যে এই মুহূর্তে বাংলা থিয়েটার জগতের নাট্যকারের যে অবস্থান, তার দ্বারা নতুন নাট্যকার হওয়ার সম্ভাবনা কি আছে, নাকি আরো সেটা না বললেই ভালো হয়? কি মনে করো তুমি, খুব সংক্ষেপে যদি এটার উত্তর দাও? কেবলমাত্র ইন্ডিভিজুয়ালি নাট্যকার যদি বলো, আমি বলবো দেখা যাচ্ছে নেই। মানে পরিস্থিতি উৎসাহব্যঞ্জক নয়, এমন কিছু নয় যা একজনকে নাট্যকার হতে উৎসাহিত করতে পারে। যদি পরিস্থিতি পাল্টায় তাহলে অবস্থাটা পাল্টাবে, নইলে নেই। নইলে নেই। তাহলে যেটা শেষ পর্যন্ত আলোচনাতে যা জানা গেল, যে নাটক আছে, নাট্যকারও আছে, কিন্তু কিছু ইনফ্রাস্ট্রাকচারে কিছু অভাব ঘটেছে। তার কারণেই একজন নাট্যকার সে নিবেদিত প্রাণ নাট্যকার হয়ে উঠবে কিনা, ততগুলো প্রশ্নের উত্তর তাকে কিন্তু নিজের সঙ্গে তৈরি করে নিতে হবে। তবেই কিন্তু বাংলায় নিবেদিত প্রাণ নাট্যকার প্রচুর পরিমাণে আসবেন এবং নাট্য জগৎ আরও স্বাভাবিকভাবেই উপকৃত হবে। আজকের আলোচনা এখানেই আমরা শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন এবং অবশ্যই যেটা বলবার, বাংলা থিয়েটারের সঙ্গে থাকবেন। নমস্কার। নমস্কার।